সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে 46,000 কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিফ। গণমাধ্যমটি জানিয়েছে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে 46,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, আল্লাহর গজব শুরু হয়ে গেছে ইসরায়েলের উপর। একের পর এক তাদের বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে। এবারে জানাবো খান ইউনিসে ইসরায়েলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘের মহাসচিব। গাজা উপত্যকার খান ইউনিসে আল মাওসি এলাকাকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য একটি মানবিক অঞ্চল মনোনীত করা হয়েছিল। তবে সেখানেই শনিবার বিমান হামলার মাধ্যমে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে 90 জনকে নিহত এবং 3 শতাধিক ব্যক্তিকে আহত করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। জানাবো জেল থেকে বের হতেই আবারও গ্রেপ্তার ইমরান খান। ইদ্যত মামলায় খালাস পাওয়ার পর জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। জেল কর্তৃপক্ষ তাদের ছেড়েও দিয়েছিলেন, কিন্তু জেল গেটে আবারও তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ইরানের মাইক্রো ইলেকট্রনিক সামগ্রী কিনছে নাসা ও MIT। মার্কিন গবেষণা সংস্থা নাসা MIT বিশ্ববিদ্যালয় ইরানে উৎপাদিত মাইক্রো ইলেকট্রনিক সামগ্রী কিনছে বলে খবর দিয়েছে ইরানের ন্যাশনাল মাইক্রো ইলেকট্রনিক্স প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট নিমা আরজমান্দি। এবং সর্বশেষ জানাবো নিজ দলের কর্মীর হাতে কি খুন হতে চলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন 5 নভেম্বর, হাতে আছে মাত্র 3 মাস। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে তাই ছুটছিলেন 78 বছর বয়সী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, অপরদিকে 81 বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এর মধ্যেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঠিক মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। একটি গুলি তার কান ছিদ্র করে চলে গেছে। একটু এফের ওপর হলেই জীবন চলে যেত তার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। 46,000 কোম্পানি বন্ধ, পতনের মুখে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে একটি পতনশীল সরকার হিসেবে উল্লেখ করেছে দেশটির হিব্রু ভাষার সংবাদ মাধ্যম মারিফ। গণমাধ্যমটি জানিয়েছে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে এবং অধিকৃত অঞ্চলে 46,000 কোম্পানি বন্ধ হয়ে গেছে। আল মাদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে ইসরায়েলের ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআই নির্বাহী পরিচালক ইউএল আমির গত বুধবার মারিফকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন গাজার যুদ্ধ শুরু থেকে অধিকৃত অঞ্চলে 77% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 35,000 ছিল ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ 5 জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। এমনকি চলতি বছরের শেষ নাগাদ 60,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কোফেস বিডিআইয়ের সিও। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি এবং সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে। ফাঁস হওয়া তথ্য অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি, বিক্রয় হ্রাস, সুদের উচ্চ হার, পরিবহন এবং কারিগরি সমস্যা, কাঁচামালের ঘাটতি এবং যুদ্ধ কবলিত জমিতে প্রবেশাধিকারের ঝুঁকি এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচ। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দখল করা ভূখণ্ডে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুলার রকেট ও ড্রোন হামলায় স্থানীয় ব্যবসাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করেছে। কারণ এসব হামলার কারণে হাজার হাজার ইহুদি বসতি স্থাপনাকারীকে তাদের বসতি সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। হিজবুলার সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে লেবাননের সঙ্গে যে কোনো সময় পূর্ণমাত্রার যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে পতনের অতল গহ্বরে নিয়ে যাবে বলেও উদ্বেগ সৃষ্টি করেছে। মারিফের প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহ সম্প্রতি তাদের হুদহুদ ড্রোনের সাহায্যে ধারণ করা ভিডিওর মাধ্যম দেখিয়ে বলেছে তারা ইসরায়েলের জ্বালানি অবকাঠামো, তেল শোধনাগার এবং গ্যাস ট্যাঙ্কগুলোতে যে কোনো সময় আক্রমণ করতে পারে। অন্যদিকে ইয়েমেনি সামরিক বাহিনী এবং ইহুদি নৌ অভিযান ইসরায়েলের অর্থনীতিতে ধ্বংসের বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইসরায়েলি সূত্রের মতে ইহুদিদের হামলার ফলে দেশটির প্রধান বন্দর এইলাত রাজস্ব উল্লেখভাবে কমে গেছে। 2023 সালের 7 অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনের অসহায় এবং নিপীড়িত জনগণের উপর গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে ব্যাপক গণহত্যা চালিয়েছে। অন্যদিকে গাজার ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এবং লেবানন, ইরাক, ইয়েমেন এবং সিরিয়ার অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ঘোষণা দিয়েছে যে তারা দখলদার ইসরায়েলি সরকারের কাছ থেকে এসব অপরাধের মূল্য আদায় করবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের 7 অক্টোবর থেকে গাজার বর্বর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন শুরু হবার পর থেকে এ পর্যন্ত 38,500 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং 88,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন, যার মধ্যে গত দুদিনেই হতাহত হয়েছে প্রায় 4 শতাধিক। খান ইউনুসে ইসরায়েলি গণহত্যা, মুখ খুললেন জাতিসংঘের মহাসচিব। গাজা উপত্যকার খান ইউনুসের আল মাওসি এলাকাকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য একটি মানবিক অঞ্চল উপনীত করা হয়েছিল। তবে সেখানে শনিবার বিমান হামলার মাধ্যমে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে 90 জন নিহত এবং 3 শতাধিক আহত হয়েছেন। খান ইউনুসের এই হতাহতের ঘটনায় রোববার ইসরায়েলি বিমান হামলা নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। গাজার কোথাও এখন নিরাপদ নয়, বিষয়টি স্পষ্ট করে এক বিবৃতিতে গুতেরেস বলেন, বাস্তুচ্যুত নিরীহ ফিলিস্তিনিদের অবস্থান সহ একটি ঘনবসতিপূর্ণ মানবিক এলাকায় ইসরায়েলি হামলায় বড় ধরনের হতাহতের ঘটনায় বিশ্ববাসী এবং আমি মর্মাহত এবং দুঃখিত। বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব হামলায় শিশু এবং নারীসহ বেসামরিক নাগরিকদের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির জন্য গুতেরেসের তার দাবি পুনর্ব্যক্ত করেছেন। যুদ্ধ অবশ্যই শেষ হওয়া উচিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্বর ইসরায়েলি হামলায় 90 জন নিহত এবং 3 শতাধিক আহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এ নিয়ে এ পর্যন্ত 38,584 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 88,881 জন। জেল থেকে বের হতেই আবারও গ্রেপ্তার ইমরান খান। ইদ্যত মামলায় খালাস পাওয়ার পর জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। জেল কর্তৃপক্ষ তাদের ছেড়ে দিয়েছিল, কিন্তু জেল গেটে ফের তাদের গ্রেপ্তার করা হয়েছে। সংরক্ষিত আসনে পিটিআইয়ের পক্ষে রায় দেওয়ার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে বেকসুর খালাস দেন দেশটির একটি দায়রা আদালত। এবার রাষ্ট্রীয় পুরস্কার বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদিলা জেলে 3 নম্বর গেট দিয়ে ছাড়া পাওয়ার সময় বুশরা বিবিকে এই মামলায় পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। ইমরান খানকে জেলখানায় আটক রাখার কারণে পাকিস্তানের বর্তমান সরকারের সমালোচনা চলছে। ঠিক একই সময় জাতিসংঘের একটি ওয়ার্কিং গ্রুপ তাদের প্রতিবেদনে বলেছে, পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে আটক রাখা বিধি বহির্ভূত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানায় সংস্থাটি। ইরানের মাইক্রো ইলেকট্রনিক সামগ্রী কিনছে নাসা ও এমআইটি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমআইটি বিশ্ববিদ্যালয় ইরানে উৎপাদিত মাইক্রো ইলেকট্রনিক সামগ্রী কিনছে বলে খবর দিয়েছেন ইরানের ন্যাশনাল মাইক্রো ইলেকট্রনিক্স প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট নিমা আরজমান্দি। তিনি ন্যানো ও শিল্প থিঙ্ক ট্যাঙ্ক অনুষ্ঠিত মাইক্রো ইলেকট্রনিক্স প্রযুক্তি ইকোসিস্টেম ও উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের এক বৈঠকে এসব তথ্য জানিয়েছেন। ইরানের বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানগুলোতে উৎপাদিত পণ্য সামগ্রী দেশের চাহিদা মিটিয়ে এখন বিদেশেও রপ্তানি জানিয়ে আরজমান্দি বলেন, ইরানের কোনো মাইক্রো ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান নাসা এবং এমআইটির কাছে তাদের মাইক্রো ইলেকট্রনিক সরঞ্জাম সফটওয়্যার বিক্রি করতে সক্ষম হয়েছে। তার ভাষ্য অনুযায়ী বিশ্বব্যাপী ইরানের এসব কোম্পানির 15টি দপ্তর রয়েছে এবং তারা এখন পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ সামগ্রী রপ্তানি করতে পেরেছে। পার্স টুডে ফার্সি রিপোর্ট অনুযায়ী আরজমান্দি আরও বলেছে, ইরানের মাইক্রোচিপের বাজারের উপর কারো একচেটিয়া আধিপত্য নেই। উদাহরণস্বরূপ ইরানের কয়েকটি কোম্পানি সিলিকন সামগ্রী উৎপাদন এবং রপ্তানি করছে। মাইক্রো ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের ক্ষেত্রেও কয়েকটি কোম্পানি ইরানের ন্যানো হেডকোয়ার্টার্সের অধীনে কর্মরত থেকে শুরু করে তাদের পণ্য উৎপাদনে জোর দিয়েছে। আরজমান্দির দেওয়া তথ্য অনুসারে এসব কোম্পানি এখন বিশাল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইরানের ন্যাশনাল মাইক্রো ইলেকট্রনিক্স প্রোগ্রামের ভাইস প্রেসিডেন্ট পিশরা নামের এক ন্যাশনাল চিপ ডিজাইনার সেন্টার চালুর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এই কেন্দ্রটি মাইক্রোচিপ ডিজাইনে বিদ্যমান সমস্যার সমাধানের লক্ষ্যে তৈরি করা হয়েছে এবং এটি একটি জাতীয় প্রতিষ্ঠান যা ইরানের প্রত্যেকে ব্যবহার করতে পারবে। এটি কোনো বিশেষ অধ্যাপক বা বিশ্ববিদ্যালয়ের একচেটিয়া অধিকারভুক্ত নয় বলেও জানিয়েছেন তিনি। আরজামান্দি বলেন, পিশরার ন্যাশনাল চিপ ডিজাইন সেন্টারে চিপ ডিজাইনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে এবং এটি মাইক্রোচিপ ডিজাইন করতে এবং পণ্যের চূড়ান্ত পরীক্ষা করতে সহায়তা করে। নিজ দলের কর্মীর হাতেই কি খুন হতে চলেছিলেন ট্রাম্প? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী 5ই নভেম্বর। হাতে আছে মাত্র 3 মাস। দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে তাই ছুটছিলেন 78 বছর বয়সী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে 81 বছর বয়সী ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এর মধ্যেই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ডেমোক্র্যাট অধ্যুষিত পেনসিলভেনিয়ায় ঘটে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনা। সেখানে ভাগ্যের জোরে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। বাটলার এলাকা মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প যখন বলিষ্ঠ কণ্ঠে সমর্থকদের মনে আশা জাগাচ্ছিলেন, ঠিক তখনই একটি গুলি তার কানের পাশ দিয়ে ফুটো করে চলে গেছে। সিক্রেট সার্ভিস এজেন্টের আহ্বানে সাড়া দিয়ে তাৎক্ষণিকভাবে সেখানে বসে পড়েন ডোনাল্ড ট্রাম্প। পরপর মুহুর্মুহু গুলির শব্দ। সিক্রেট সার্ভিস এজেন্টদের দ্রুত তৎপরতায়
ব্যর্থ হয় ট্রাম্পকে হত্যা চেষ্টা। স্ট্রেস থেকে 200 মিটারের কাছে একটি স্থাপনা ছাদে গুলি করে হত্যা করা হয় বন্দুকধারীকে। তার নাম, পরিচয় এবং মোটিভ জানতে তদন্তে নেমে পড়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। কয়েক ঘন্টার মধ্যেই FBI জানায় ট্রাম্পের স্টেজের খুব কাছাকাছি বন্দুক নিয়ে উৎপেতে থাকা ওই যুবকের নাম থমাস ম্যাথিউ ক্রুকস, বয়স মাত্র 20 বছর। ট্রাম্পের সভাস্থল থেকে তার বাড়ির দূরত্ব মাত্র 35 কিলোমিটার। পেনসিলভেনিয়ার বেথেল পার্কে তার বাস। তবে ব্যক্তিগত তথ্য ঘাটাঘাটি করে যা পাওয়া গেছে তা অবাক করার মতো। তা হলো বন্দুকধারী ম্যাথিউ ক্রুকস ট্রাম্পের দলেরই সমর্থক। রিপাবলিকান ভোটার হিসেবে নিজের নাম নিবন্ধন করেছিলেন তিনি। যদিও 2021 সালে ডেমোক্র্যাট সমর্থিত একটি গ্রুপকে ম্যাথিউ ক্রুকস দান করেছিলেন সামান্য কিছু অর্থ। গোয়েন্দারা এখন খতিয়ে দেখছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টায় ম্যাথিউ ক্রুকস একা ছিলেন নাকি পেছনে কলকাঠি নাড়ছেন অন্য কেউ।